আপনার দেওয়া শর্ত হচ্ছে আওয়ামী লীগ না থাকলে এটা ইলেকশনটা ইনক্লুসিভ হবে কিনা। আপনি প্রশ্ন তুলছেন যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে তারা কাকে গিয়ে ভোট দিবে, এইটা আপনি যদি আমাদের একটু ব্যাখ্যা করতেন। আপনি সত্যি এরকম মনে করতেছেন কিনা যে আওয়ামী লীগ না হলে ইলেকশন ইনক্লুসিভ হবে না? যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার আগে হইতো না। ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো হয়তো হইতো সেটা, কিন্তু ওয়াকার সাহেবের আগে হইতো না নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে আচ্ছা মনে সেটা হয় যে ওকে, শেখ কিন্তু হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন আচ্ছা না ওকে, নাহিদ সাহেব এত কিন্তু বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু করেছেন জুলাই আন্দোলনে খালেদ মহিউদ্দিন, আপনার অবদান কি? আমার কোনো অবদান নাই জুলাই আন্দোলনে, আমি সাংবাদিক মানুষ, আন্দোলনে অবদান আমার নাই। দুই নাম্বার হচ্ছে যে তারেক সাহেবের ইন্টারভিউ কেন নেন নাই? তারেক সাহেবের ইন্টারভিউ নিতে গত 5 বছর ধরে আমি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছি, তারেক সাহেব আমাকে ইন্টারভিউ দিচ্ছে না। শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়ার জন্য আমি গত 8-9 বছর অনেকবার চেষ্টা করেছি। একবার ডয়েচে ভেলে থেকে বিশেষ অ্যাসাইনমেন্টে উনি জেনেভায় এসেছিলেন, জেনেভায় তার হোটেলের নিচে দাঁড়িয়েছিলাম, উনি পুলিশ দিয়ে আমাকে, মানে সুইস পুলিশ দিয়ে আমাকে সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করেছেন। এমনকি সজীব ওয়াজেদ জয়, আমি ডয়েচে ভেলেতে থাকা অবস্থায় আমার আরেক কলিগকে ইন্টারভিউ দিয়েছেন, আমাকে ইন্টারভিউ দেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আসলে সরকারের প্রধানের ক্ষমতায় ছিলেন না, তখন আমাকে ইন্টারভিউ দিয়েছেন, প্রথম ইন্টারভিউটা, এখন দেন নাই। সেটাই হচ্ছে কথা। আমি জনাব হাদি আপনার কাছে আসি। জনাব হাদি, যেই নির্বাচনটা কখন হবে সেই প্রসঙ্গের মধ্যে থেকে, এবং জনাব মাসুদ কামাল ভাই এনসিপির কথাও একটু বলতেছিলেন যে যারা নেতা হয়েছেন সেখানে, আমাদের অনেকে আপনাকে এই প্রশ্ন করেছেন, আমাদের গবেষক দলে একটি আপনাকে প্রশ্ন করেছেন যে 5 আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণাপত্র পাওয়ার পরে এনসিপি বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এমনকি আপনাদের মধ্যে এক ধরনের মনোমালিন্য, ঘরের মধ্যে মশারি, কেউ কেউ বলতেছেন দলের মধ্যে দল, আপনারা আলাদা হচ্ছেন নাকি আপনারা এক হচ্ছেন, সেরকম অনেক কথা বলছেন। আপনি ব্যাপারটাকে আসলে কিভাবে দেখেন? প্রশ্নের মধ্যে আরো প্রশ্ন আছে, আপনাকে অনেকে প্রশ্ন করেছেন, শুধু আপনাকে দর্শকরা এই প্রশ্নটাও করেছেন যে আপনি এনসিপিতে যান নাই কেন? আপনি নাগরিক কমিটিতে থাকলেন, এনসিপি যখন হইলো তখন আপনি গেলেন না কেন? আচ্ছা, এটা আমি বলতেছি, এটা জি আমি ফেসবুকে অনেক আগে ক্লিয়ার করছি, জি তারপর আমি আপনাকে একটু বলি। জি যেহেতু প্রশ্নটা আসে না, আমি ভাবছি আপনি হয়তো প্রশ্নটা পড়বেন, তা আমি একটু আপনার মাধ্যমে মাসুদ ভাইকে একটু কাইন্ডলি প্রশ্ন করে রাখতে চাই। আমি পুরোটা দেখি নাই, বাট যেহেতু ইউটিউবে প্রচুর হুম। ছড়াচ্ছে, থাম্বনেল দেখে দেখেছি যে মাসুদ ভাই বলেছেন যে আসলে আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচন ইনক্লুসিভ হবে না, বা ও, এরকম একটা কিছু। আমি এটা আমার আপনার মাধ্যমে সর্বশেষ প্রশ্ন বিনীত, কামাল ভাইয়ের জন্য, এটা সর্বশেষ প্রশ্ন। কামাল ভাই এটা ওকে, মনে করেন এইটা কিনা? আমি ঠিক আপনার আছে, মাধ্যমে ভাইকে ঠিক যে আছে, ঠিক আছে, এইটা এটা আমার একটু অবশ্যই ব্যাখ্যাটা যদি প্রশ্ন উনি যে বলেন। কামাল নাম্বার ভাই এটা 2, মনে করেন কিনা। ওকে জি রাইট, আপনি যদি আপনার ওকে, বলেন। জি। নাম্বার 2 হলো এইখানে ভাই কয়েকটা ব্যাপার, যে মুচলেকা দেওয়ার যে কথাটা বললেন না হুম। মাসুদ কামাল ভাই, যে জি ওরা কেন মুচলেকা দিল। একটা ব্যাপার হলো, দেখেন এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সাথে যারা উপদেষ্টা হয়েছে, বিভিন্ন আন্দোলন করছে, এদের ব্যাপারে যখন যেটা দেখেছি আমরা সমালোচনা করেছি। কিন্তু একটা ব্যাপার দেখেন খালেদ ভাই, আমারে আজকে আপনারা যত বিপ্লবী মুভি দেখেন, যাই দেখেন, আমি নাহিদের হাজারটা সমালোচনা করছি, নাহিদের করছি, অন্যদের করতেই থাকবো। কিন্তু এরপর আমি যেটুকু অ্যাড্রেস করব, যদি এই ফ্যাসিবাদের পতন না হইতো, তাইলে যদি প্রথম কারো ফাঁসি হইতো, সেই ফাঁসিটা নাহিদের হইতো, আমার আগে হইতো না। ওয়াকার সাহেবের হইতো, ওয়াকার সাহেবের হইতো, হয়তো হয়তো হইতো সেটা, কিন্তু ওয়াকার সাহেবের আগে হইতো না মানে নাহিদ সাহেবের আগে হইতো, এটা নিয়ে আমার ডাউট আছে। কারণ আমার কাছে আচ্ছা মনে সেটা হয় যে ওকে, শেখ কিন্তু হাসিনার পুরা দায়টা ওয়াকার সাহেবের দেয়। উনি মনে করেন আচ্ছা না ওকে, নাহিদ সাহেব এত কিন্তু বড় বিপ্লবী, উনি মনে করে ওয়াকার সাহেব বেইমান করছে। আপনি বয়ানটা দেখেন কিন্তু। আচ্ছা ওকে, সেটা যেটাই হোক, কিন্তু জি। সিভিলিয়ানদের মধ্যে, হুম। কারণ নাহিদ যেদিন 3 দফা মানে 1 দফায় ঘোষণা করেছে, সেদিন কিন্তু তার মৃত্যুর পরোয়ানা জারি, মানে সে স্বাক্ষর করেছে। এখন এখানে ব্যাপার মুচলেকা দেওয়ার ব্যাপারটা মাসুদ ভাই কেন রিলেট করতে পারবে না, আমি আপনাকে বলি। এর কারণ হলো, মাসুদ ভাই এর উত্তরটা একটু আগে বলছে, আপনাকে বললো হুম। না হুম। যে ওনাকে আওয়ামী লীগের সময়ও ডিজিএফআই থেকে 2-3 বার চা খাইতে ডাকছে, হুম। তো উনি যান নাই, কিন্তু কিছু হুম। হয় নাই। হুম। এর মানে হইলো ডিজিএফআই আসলে অত খারাপ না, এই আমরা যারা খারাপ মানুষ ছিলাম এদেরকে ডিজিএফআই আয়নাগর দিয়ে হেদায়েত করে ফেলছে। কিন্তু মাসুদ ভাই ভাবেন, ডিজিএফআই চা খাইতে ডাকতেছে আর মাসুদ ভাই যাইতেছে না, তাও ডিজিএফআই এর না কিছু বলতেছে না। ও মা, না না, আমি ডিজিএফআই আমি কত আমি ভালো, আমি আমি এলে আপনাকে আয়নাগর আমি করছে আপনাকে কারা? হাদি, আমি আপনাকে একটু ছোট স্মরণ জি করে দিই। নুরুল কবির ভাই, জি আমি আমার অনুষ্ঠানে অন্য কোনো কথা যেটা আমি দায়িত্ব নিয়ে করছি, নুরুল কবির ভাই আমার অনুষ্ঠানে গিয়া ডিজিএফআই রে, শেখ হাসিনা রে, মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন অনুষ্ঠানে এমন কথা বলছে যেগুলো আমি এখন মুখ দিয়ে কইতে পারবো না। ওই ওই কথা বলার পর খালেদ ভাই, তাহলে নুরুল আমি কবির আপনার ভাইদের মাধ্যমে একটা মাসুদ আলাদা ভাই শুধু অবস্থান মনে ছিল, করাই মাসুদ দেই। কামাল ভাইদের একটা আলাদা অবস্থান অবশ্যই ছিল, যেটার জন্য এত দেখেন দেখেন, সহজ না কিন্তু। কামাল ভাইয়ের শুধু, কামাল ভাইয়ের শুধু মনে করাই দিয়ে যে উনি নাহিদের শরীরের দাগ দেখছেন কিনা। ওকে। ওনার সন্তান যদি হইতো হইতো বা ভাই, ভাই সারা শরীরের কি অবস্থা, কোনো মানুষ সুস্থ থাকতে পারবে? নাহিদের হাজারটা সমালোচনা আমি করি, কিন্তু ভাই নাহিদের শরীরের দাগ কি দেখা যায়? না তো ঠিক আছে, এইটা হলো একটা প্রশ্ন, ঠিক আছে। সুতরাং মুসলিমের উত্তর পাবেন। নাম্বার 2, জি এই সরকারের ভাই বললো না যে ভাই দেখেন, আমি নিজেও বলি এই সরকারে যারা উপদেষ্টা হয়েছে ছাত্রদের
প্রথম হলো কে কে হয়েছে এই প্রশ্নটা পরে। এখন ধরেন আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আমরা বলি এই আন্দোলনের বাঁশের কেল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন একদম মুক্ত হয়ে গেছে, পুরো আন্দোলন মরে গেছে, তখন এই আন্দোলনকে নতুন করে জীবন দিয়েছে, বাঁচিয়ে রেখেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কারণ আমার বাসা রামপুরে, আমি আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্র্যাকের সামনে, ইস্ট ওয়েস্টের সামনে এই পুরো ঘটনার সাক্ষী যে কি হয়েছে। সুতরাং এখন কথা হলো ভাই, ধরেন 10 জন উপদেষ্টা নিবে ছাত্রদের মধ্য থেকে, তাইলেও কি সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন করে নেওয়া সম্ভব? বাকি যে হাজার হাজার হবে না, সেও তো প্রশ্ন তুলবে, এটা কোনো প্রক্রিয়া না। কিন্তু আমরা বরং যেটা করতে চাই, এই যে 2 জন ছাত্র উপদেষ্টা হইলো, এখানে তো 2 জন না ঠিক হয় না। এই সরকারের একমাত্র বৈধতা এই ছাত্র উপদেষ্টারা তাদের সাথে আছে। কারণ যখনই তারা চাপে পড়ে কোনো অকাজ কইরা, তখন বলে আমাদের সাথে ছাত্ররা আছে। কিন্তু ছাত্ররা যে দাবি জানায়, সেগুলো সে ডক্টর ইউনূস সাহেব একটাও বাস্তবায়ন করে না, ক্যাবিনেটে বাস্তবায়ন করে না। কেন করে না? কারণ এই ক্যাবিনেটের অনেকজন উপদেষ্টা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নেগোসিয়েশন করছে। আমার কিন্তু তাই মনে হয় যে আপনি কি সেটা বলেন যে 7 জন উপদেষ্টাই বা 10 জন উপদেষ্টাই ছাত্রদের থেকে নেওয়া উচিত ছিল? আমি মনে করি 3 ভাগের ন্যূনতম 1 ভাগ, 3 ভাগের ন্যূনতম 1 ভাগ ছাত্রদের মধ্য থেকে নেওয়া উচিত ছিল, এবং এখান থেকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া উচিত ছিল। 3 ভাগের 1 ভাগ মানে আপনি 8 জনের কথা বলতেছেন যে ছাত্র 8 জন অন্তত। এবং আমরা সেখানে প্রেস ব্রিফ করে বলেছি এইখান থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে মিনিমাম 2 জন। আমাদের নারীরা যদি না নামতো, জীবনে জুলাই সফল হতো না। একজন কই নারী শিক্ষার্থী কই, এই আমরা বলেছিলাম। তখন আমাদেরকে বলে যে নারীরও এক্সপার্টিস আছে কিনা। তখন আমি প্রশ্ন করছি, এই যে উপদেষ্টাদের মধ্যে মিনিমাম 5 জনের নাম বলতে পারবো যাদের কোনো এক্সপার্টিস নাই, তাদেরকে যদি রাষ্ট্র পালতে পারে, তাহলে আমাদের 2টা বোন এই সমস্ত নারীদের মধ্য থেকে, ছাত্রীদের মধ্য থেকে উপদেষ্টা হইলে আমরা ইনক্লুসিভ ফিল করতাম না, ইনক্লুডেড ফিল করতাম না? আমাদের প্রাইভেট থেকে 2টা ছাত্র যদি থাকে, কওমি মাদ্রাসা এত জীবন দিছে, ধরেন মাদ্রাসা থেকে একটা ছেলে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 2টা ছেলে, নারী শিক্ষার্থীদের মধ্য থেকে 2 জন বা 1 জন, তাতে আমরা সবাই ইনক্লুডেড ফিল করতাম। এইটা না করে যেটা হইছে, এখন ছাত্র জনতা বিভাজিত হইছে। ইনক্লুডেড ফিল না কইরা জনাব মাহফুজ, জনাব নাহিদ, জনাব আসিফ উপদেষ্টা পরিষদে গেলেন কেন? এবং ডক্টর ইউনূস যখন ক্লিনটন ফাউন্ডেশনে মাহফুজ সাহেবকে পরিচয় করে দিচ্ছেন, উনি হচ্ছেন এই আন্দোলনের মাস্টারমাইন্ড, যখন শফিক সাহেব বলতেছেন যে এই আন্দোলনের পিছনে ছিল হচ্ছে এইটা, তখন ওনারা খুব আরাম করে মৃদু মৃদু হেসে এটা উপভোগ করতেছিলেন কেন? ওনারা কেন বললেন না যে আমাদের ভাই বোনরা না আসা পর্যন্ত আমরা থাকবো না এখানে? দেখেন, এই জন্যই বলছিলাম যে মাহফুজ আলমের ব্যাপারে আমরা একটা পরামর্শ দিয়েছিলাম। এইটা কিছুদিন আমার মনে হয় বাস্তবায়ন হয়েছে। যেমন আমি বলছিলাম, ওনার হাত থেকে ফোন কাইডে নেওয়া হোক, উনি যখন পোস্ট করতে চাইবেন, এটা প্রধান উপদেষ্টা দেখে পোস্টটা দিয়ে দিবেন। এরপর উনি অনেকদিন চুপচাপ ছিল, এরপর সরকার কিছুটা নিরিবিলিও ছিল। তো এখন আমাদেরকে যদি এইগুলাই চলান লাগে, তাহলে ভাই আমরা দেশ চালাই। আচ্ছা ঠিক আছে, এগুলি বাদ দেন। আসলে আমরা এখানে মাহফুজ সাহেব নাই, আপনি যদি এইটা বলেন আপনি এনসিপি কেন করেন নাই? নাগরিক কমিটিতে আপনি ছিলেন, তারপরে আপনি এনসিপি তে কেন আসেন নাই? আপনি ইনকিলাব মঞ্চকে আর 2 মিনিটের মধ্যে যদি আপনি বলেন যে ইনকিলাব মঞ্চটা আপনি আসলে কি দেখেন? এটা কি একটা প্রেসার গ্রুপ, এটা একটা মব চালানোর জিনিস, এটা কি আসলে কি বাইরে কি হইছে? খালেদ ভাই, আপনি যে কাজটা করছেন, এটা হলো প্রতিবাদ জানাই। আপনি মব নিয়ে বলবেন তো, এই জন্য মবের উপর অনেক লেখাপড়া নিয়ে আসছিলাম, 3-4 পৃষ্ঠার এনসাইক্লোপিডিয়া থেকে শুরু কইরা সব নিয়ে আসছিলাম আসলে কোনটার মব বলে। আপনার শুধু দায়িত্ব নিয়ে বলি, ইনকিলাব মঞ্চ গত 1 বছরে 100-এর উপরে রাজপথে প্রোগ্রাম করছে, সিরিয়াস প্রোগ্রাম। এর একটা প্রোগ্রামে ইনকিলাব মঞ্চ কোনোদিন কারো গায়ে হাত দেওয়া তো দূরের কথা, 1 টাকার জিনিস নষ্ট করছে। মব যেটাতে একাডেমিকলি বলে প্রমাণ যদি দিতে পারেন, তাহলে জীবনে আর কথা বলবো না। আমি আপনাকে কিন্তু এই না জনাব হাতি, আমি আপনাকে বলি, আমি কিন্তু আপনাকে ফলো করি, ইনকিলাব মঞ্চকে ফলো করি। আমি বলতেছি এটাকে আপনি কি বলতে চান, কারণ এক একটা তো এক একটা। বাংলাদেশের জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত বাংলাদেশপন্থী স্বাধীনতা সংগ্রামের টিকিয়ে রাখার জন্য একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। যেই সংস্কৃতিকে আমরা মনে করি যারা আইন নিজের হাতে তুলে নেয়, আপনারা কি আইন যারা নিজের হাতে তুলে নেন তাদের বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করেন? কারণ এইটাও এখন একটা বড় হাজারবার বলছি। রাইট, এটা নিয়েও যদি আপনি একটু বলেন। না মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে একজন যে তিরস্কার করেছিল, তাকে শাহবাগ থানায় গ্রেফতার করা হলো। এরপর কেউ কেউ গিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করলো। আমরা তাদের বিরুদ্ধে সবথেকে বড় ভূমিকা নিয়েছি। আমরা বলেছি এইসব অসভ্যতা বন্ধ করতে হবে, এবং অবশ্যই যারা মব করতেছে এদের বিচার করতে হবে। কিন্তু ভাই, এই যে মব যেটা বলি, বাংলাদেশে এখন গুগল সার্চ করলে মব লাগলে খালি 1 বছরের নিউজ আসে। এই মব তো সন্ত্রাস শুরু হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শাহবাগের সময় দেখেন কোথাও কেউ মব বলতেছে না। সেই মব কোথায়, এটা আমরা খুঁজতে চাই। না কেউ বলতেছে না, না বললেই কোনো কিছু মব না হয়ে অন্য কিছু হয়ে যায় না। এটা শফিক সাহেবের স্টাইল, মব না বলা সন্ত্রাস বলা, কিন্তু মব আসলে তাই। শাহবাগে একটা তোলা হইতেছে, এই আইন বাতিল করে অন্য একটা আইন করতে হবে এটা করার জন্য, সেটা ঠিক আছে। আপনি কেন এনসিপি করেন না সেটা যদি এক লাইনে বলতেন, অনেক দর্শকের। আমি এনসিপি করি নাই ভাই, আমি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ছিলাম। যখন এটা পলিটিক্যাল ফরমেশনে যাবে, তখন আমার মনে হয়েছে
যে পলিটিক্যাল পার্টি জুলাই অভ্যুত্থান অনুপ্রাণিত অবশ্যই একটা লাগবে, কিন্তু সবাই যদি পলিটিক্সে যায়, দেখুন এখন আমাকে বিএনপি গালি দেয়, আবার বিএনপি আমার কথা পছন্দ করে, জামাত গালি দেয়, জামাতও পছন্দ করে, কারণ আমরা জুলাইয়ের একটা প্রেসার গ্রুপ হিসেবে সবাইকে ওকে একতাবদ্ধ রাখবার চেষ্টা করছি। ওকে তখন মনে হচ্ছে আমি যদি নিজে একটা পার্টিতে যাই তাহলে এই ঐক্যবদ্ধ আমার শেষ রাখার প্রশ্নটা আমি করে প্রয়াসটা রাখি, হবে। আমার শেষ প্রশ্নটা আপনি করে রাখি, আপনি সকলকে একতাবদ্ধ রাখতে চাইছিলেন, আপনি একজন শিক্ষক, আপনি আপনার জন্য কত নাম্বার আপনি দিবেন, আপনি সকলকে একতাবদ্ধ করতে পারছেন কিনা এই বিভাজন দেখে আপনার আসলে কেমন লাগে, এটা আপনার জন্য শেষ প্রশ্ন। কিন্তু আপনার প্রশ্ন দিয়ে আমি কামাল ভাইকে শেষ প্রশ্ন